ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯ জন। শনিবার হাসপাতালের সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে হামে আক্রান্ত ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত মোট ২,৩৭৮ জন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,২২৬ জন। আর এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ হাতিরঝিল এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, আগামী ১ বছরের মধ্যে ধানমন্ডি লেকের দৃশ্যপট বদলে যাবে। হাতিরঝিলকে হকারমুক্ত ও দৃষ্টিনন্দন করতে লাইটিং ও আনসার মোতায়েনের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাসাবাড়ি ও রেস্টুরেন্টে ৫০% বেশি ভয়াবহ এডিস লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা করেন, এখন থেকে প্রতি শনিবার উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। বাংলাদেশকে সিঙ্গাপুর নয়, বরং একটি আদর্শ বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এখন অ্যাডিস মশা বা ডেঙ্গুর প্রাদুর্ভাবের একটি অন্যতম সময়। আপনারা জানেন যে আমার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্সের একটি কমিটি করা হয়েছে অভিযান পরিচালনার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমি গত টানা ৩ দিন উত্তর এবং দক্ষিণে ঘুরেছি টাস্কফোর্সের সদস্যদের নিয়ে। সারা দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশ জুড়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৭০২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালেও পরিস্থিতি আশঙ্কাজনক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে রোগীর চাপে অনেক শিশুকে মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে। চলতি বছর এই বিভাগে হামের উপসর্গে ৬,৭৮৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ১৩৩ জন। এদিকে বর্ষা শুরুর সাথে সাথে বিভাগে ডেঙ্গু সংক্রমণও বেড়েছে। ঢাকার বাইরে বরিশাল বিভাগেই এখন ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এ পর্যন্ত ১,৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজরদারির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমরু বাজারে বিজিবির বিরুদ্ধে স্থানীয়দের মালপত্র ও যানবাহনের ওপর হয়রানি ও অমানবিক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এদিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের জাঙ্গালভাঙ্গা এলাকায় আত্রাখালী নদীর উপর ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুর্গাপুর সদর ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, দুর্গাপুর উপজেলার সাথে এই ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই জাঙ্গালভাঙ্গা এলাকা, কিন্তু বর্ষাকাল এলেই আত্রাখালী নদী পারাপারে অনেক ভোগান্তির শিকার হতে হয়। ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল উদ্দিনের আত্মীয় আফনান হোসেন জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। অয়নের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সারা দেশে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর অবৈধ পুশ ইনের চেষ্টা তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ মেহেরপুরের গাংনী সীমান্তে ২ দফায় ২ নারীসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয়েছে। চলতি মাসে মেহেরপুর সীমান্তেই ৫ দফায় ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা চালানো হয়। শুধু মেহেরপুর নয়, নওগাঁর সাপাহার, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সহ ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, ঠাকুরগাঁও ও সিলেটের বিভিন্ন সীমান্তে ২৪ ঘন্টায় ১০টিরও বেশি পুশ ইনের অপচেষ্টা
রুখে দিয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে লাঠি হাতে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুশ ইন বন্ধে ভারতকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র হজ পালন শেষে আজ পর্যন্ত 188টি ফিরতি ফ্লাইটে 68,297 জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,459 জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে 63,838 জন এসেছেন। বিমান বাংলাদেশ, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স যথাক্রমে 102টি, 63টি এবং 23টি ফ্লাইট পরিচালনা করেছে। অবশিষ্ট হাজিরাও আগামী কয়েকদিনের মধ্যেই ফিরবেন। চলতি বছর হজে গিয়ে মক্কায় 37 জন, মদিনায় 17 জন এবং জেদ্দায় 1 জন সহ মোট 55 জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া 415 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং 11 জন ভর্তি ছিলেন। জরুরি স্বাস্থ্যসেবা পেয়েছেন 67,086 জন। এবার বাংলাদেশের জন্য মোট 78,500 জনের কোটা বরাদ্দ ছিল। 30 মে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী 1 জুলাই পর্যন্ত চলবে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য চীন ও মালয়েশিয়া ঐক্যমত্য পোষণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। শুক্রবার রাতে মালয়েশিয়া ও চীন সফর থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদি আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন ও মালয়েশিয়া সফরটি অত্যন্ত সফল হয়েছে। 4 দিনের এই সফরে মালয়েশিয়া ও চীনের সাথে 17টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা, ঢাকা নাইপেদো সংলাপে মধ্যস্থতা এবং মিয়ানমার হয়ে ঢাকা বেইজিং ইকোনমিক করিডর গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর 2 দেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে 2টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি শ্রমবাজার উন্মুক্ত রাখা, অবৈধ কর্মীদের বৈধতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা হয়। বর্তমানে নির্বাচিত সরকারের সাথে কাজ করবার জন্য অদম্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং বলেছেন যে সামনের দিনগুলোতে চীন অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার জন্য ইতিমধ্যে দুটি দেশ ঐক্যমত পোষণ করেছে। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। বাংলাদেশের এটি একটা অন্যতম স্বার্থের জায়গা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর একান্তে কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং তার আলোকে ডেফিনেটলি আমাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে ওনারা ফাস্ট ট্র্যাকে যতটা আন্তরিকতার সাথে, যতটা সহমর্মিতার সাথে রয়েছে সেটাকে প্রসিড করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘ 6 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। আজ সকাল 7টায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে খোলা হয় দান বাক্সগুলো। সাধারণত 3-4 মাস পর পর খোলা হলেও এবার দীর্ঘ সময় পর খোলায় আগের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। মসজিদের 13টি দান বাক্স থেকে রেকর্ড 43 বস্তা টাকা পাওয়া গেছে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার সহ এসব টাকা গণনার কাজ চলছে। কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে গত বছরের 27 ডিসেম্বর দানবাক্সগুলো থেকে 35 বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যার পরিমাণ ছিল 11,78,00,000 টাকারও বেশি। 250 বছরের পুরনো নরসুন্দা নদীর তীরের এই মসজিদে মনের বাসনা পূরণ ও রোগ মুক্তির নিয়তে সব ধর্মের মানুষ প্রচুর দান খয়রাত করে থাকেন। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্সের দান বাক্স খোলার কার্যক্রম আজ 27 জুন 2026 তারিখ সকাল 7টা থেকে শুরু হয়েছে। এখানে স্থায়ী 10টি সিন্দুক এবং অস্থায়ী 3টি ট্রাঙ্ক দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা 43 বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী, পাবনা ও যশোর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বৃষ্টিহীন অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। তবে দেশের 8 বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 4 বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯৪,২৭,৫৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। বিজিবি জানায় ২৫ ও ২৬ জুন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চিংড়ির রেণু পোনা, ফেন্সিডিল জাতীয় উইং কোরেক্স সিরাপ, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন এবং একটি বাংলাদেশি কাভার্ড ভ্যান। বিজিবি আরও জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থের অভাবে দেশের কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। দেশের যেখানেই প্রয়োজন হোক না কেন সরকার চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবে। শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে বিশেষ অনুদানের চেক, ত্রাণ সামগ্রী ও জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী ও নবাবগঞ্জ বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। পয়সার জন্য চিকিৎসা করতে পারছেন না, তাদেরকে ঢাকায় হোক আর রংপুরে হোক, দিনাজপুরে হোক, নবাবগঞ্জে হোক আর আপনার বাড়িতে হোক, তার চিকিৎসা সহায়তা বর্তমান সরকার আপনার পাশে থেকে আপনাকে করবে। এবং মনে রাখতে হবে, আমরা এই বাংলাদেশ নবাবগঞ্জকে সুন্দর করতে চাই। আর সুন্দর থাকতে হলে সবচেয়ে বড় জিনিস যেটা, আপনাদের সহযোগিতা রাখবে। খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন করেছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খুলনা লায়ন্স চক্ষু হাসপাতাল অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ এবং চক্ষু অপারেশন সহ বিভিন্ন মানবিক সেবা দিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যান্যরা। প্রতিটি ইউনিয়নে কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা চালুর মাধ্যমে কৃষকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নতুন বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উজান থেকে নেমে আসা ঘোলা জলের প্রবল স্রোতের পর রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা পয়েন্টে নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কমেনি তিস্তা তীরবর্তী মানুষের দুর্ভোগ। নদী ভাঙনের আতঙ্ক, ফসলি জমির ক্ষয়ক্ষতি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। শুক্রবার উপজেলার বালাপাড়া ও টেপা মধুপুর ইউনিয়নের চর ডুসমারা, গদাই সহ বিভিন্ন এলাকায় নদীর পানি কিছুটা কমলেও প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গাছপালা। অনেক পরিবার শেষ সম্বল রক্ষায় ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এদিকে পানিতে তলিয়ে গেছে বাদাম সহ বিভিন্ন আবাদি ফসল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বন্যা ও নদী ভাঙনে সর্বস্ব হারালেও স্থায়ী কোনো সমাধান মিলছে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের চৌধুরী সরণী গ্রামে অভিযান চালিয়ে 443 বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ জব্দ করে।
তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, জব্দকৃত 443 বোতল ভারতীয় স্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 1,77,200 টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদক দ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাগজোত মাছ বাজার এলাকায় জাহিদের দোকানের সামনে পাকা সড়কে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক যুবক সৈকত মোল্লা পাকুড়িয়া মহেশকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৈকত মোল্লার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়েছেন ঢাকা জেলা উত্তর এনসিপির যুব শক্তির আহ্বায়ক সেজুতি হোসাইন। শুক্রবার সন্ধ্যায় সাভারের ব্যাংক কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে 2 শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব ও সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।